রাজধানীর মৎস্য ভবন মোড়ে বেপরোয়া বাসের সঙ্গে ৩টি প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ, নিহত ২, আহত ২। দুমড়ে মুচড়ে গেছে একটি রিকশাও। জাজিরা প্রান্তে কাল বসল পদ্মা সেতুর ১১তম স্প্যান, এখন দৃশ্যমান ১৬৫০ মিটার। পরবর্তী স্প্যান বসবে মাওয়ায়। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সুলতানের সঙ্গে বৈঠকে ৭টি সমঝোতা স্মারক সই। এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করা বিএনপির উদ্দেশ্য, মন্তব্য ১৪ দলের। সংসদে যোগ দিয়ে সরকারের সমালোচনা করার আহ্বান, একদলীয় শাসন প্রতিষ্ঠার অভিযোগ বিএনপির। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। প্রথমবারের মতো ১ মাসের মধ্যে পদ্মা সেতুতে বসানো হলো দ্বিতীয় স্প্যান। জাজিরা প্রান্তে এর আগে দৃশ্যমান ৮টির সঙ্গে সকালে যোগ হয় এই স্প্যানটি। এতে পদ্মা সেতু ১৬৫০ মিটার দৃশ্যমান। ৩৪ নম্বর পিলারের ওপর আগে স্প্যান বসানো ছিল। এর সঙ্গে ৩৩ নম্বর পিলারের সঙ্গে জোড়া লাগিয়ে বসানো হলো একাদশতম স্প্যানটি। স্প্যান বসানোর পর দৃশ্যমান হলো ১৬৫০ মিটার পদ্মা সেতু। গতকাল সকালে মাওয়া ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের কাছে নিয়ে যাওয়া হয় ১১তম স্প্যানটি। এর আগে এ মাসের ১০ এপ্রিল ১০ম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হয়। এই মুহূর্তে পদ্মা জাজিরা প্রান্তে রয়েছেন রিপোর্টার ইহসান জুয়েল। পদ্মা সেতুর একাদশতম স্প্যান বসানোর সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুয়েল। শাতিলা, আজ খুব সকাল সকালেই বসিয়ে দেওয়া সম্ভব হলো পদ্মা সেতুর একাদশ স্প্যান। আসলে একাদশ স্প্যান মানে বুঝতে পারছেন যে এর আগে 10টি স্প্যান বসানো হয়েছিল, তাই অভিজ্ঞতাটাও 10টি স্প্যানের অর্জন করা সম্ভব হয়েছে। আর এই যে 10টি স্প্যান আগে বসানো হয়েছিল, সেখানে কি কি ধরনের জটিলতা, কি কি ধরনের চ্যালেঞ্জ ছিল, সেই বিষয়গুলো কিন্তু একেবারে নখদর্পণে ছিল পদ্মা সেতুর প্রকৌশলীদের। তাই একাদশ স্প্যানটি বসাতে খুব বেশি বেগ পেতে হয়নি, খুব বেশি সময়ও লাগেনি। সকাল 6টায় যখন এটি বসানোর কাজ শুরু করলো, তারপর কিন্তু 3 ঘন্টার মধ্যেই এটি বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আপনি জানেন যে এর আগে কয়েকটি স্প্যান বসাতে কিন্তু জটিলতা ছিল। হঠাৎ করে নতুন কিছু পরিস্থিতির উদ্ভব হয়েছিল, আর সেগুলো সামলে হয়তো দুপুর 12টা, 1টা, 2টা নাগাদ চলে গিয়েছিল। কোনো দিন 2টি স্প্যানের ক্ষেত্রে আমরা দেখেছি যে যেদিন স্প্যান বসানোর কথা ছিল সেদিন বসানো সম্ভব হয়নি, পরের দিন বসাতে হয়েছে। কিন্তু আজ মাত্র 3 ঘন্টা এটি বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে, কারণ নতুন করে কোনো জটিলতা তৈরি হয়নি। আগে যে জটিলতাগুলো ছিল সে সম্পর্কে পদ্মা সেতুর প্রকৌশলীদের সম্যক জ্ঞান ছিল, আর সেটিকে খাটিয়ে তারা মাত্র 3 ঘন্টায় বসিয়ে দিতে পেরেছেন। আপনি জানেন, হয়তো দেখতেও পাচ্ছেন ক্যামেরা চোখে যে লম্বা একটা অংশ দেখা যাচ্ছে এই প্রান্তে, অর্থাৎ এই জাজিরা প্রান্তে প্রায় 9টি স্প্যান যেহেতু দৃশ্যমান। 9টি স্প্যান মানে হলো এখানে ১৩৫০ মিটারের পদ্মা সেতু দৃশ্যমান এই প্রান্তে। সব মিলে ১৬৫০, কিন্তু 2টি স্প্যান যেহেতু মাওয়া প্রান্তে, সেই হিসেবে বলা যেতে পারে এখানকার 9টি স্প্যান দৃশ্যমান দেখতে পাচ্ছেন। আর এই যে স্প্যানটি নিয়ে আসা হলো, এটি গতকালই কিন্তু নিয়ে আসা হয়েছিল, কারণ লম্বা পথ ছিল। সেই মাওয়ার ইয়ার্ড থেকে এটি আনতে হচ্ছিল। মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা পর্যন্ত আনতে প্রায় 5 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। খুব ভারী স্প্যান, একেবারে 4000 মেট্রিক টন ওজনের কাছাকাছি একটি স্প্যান। এটিকে নদীর এটি একটি ক্রেন দিয়ে নিয়ে আসা হয়েছে, এবং এই ক্রেনটিও বিশ্বের সর্বাধুনিক একটি ক্রেন, মানে সবচেয়ে বেশি ওজন বহনে সক্ষম এমন একটি ক্রেন। এই ক্রেনটি দিয়ে গতকাল এটি আনতে প্রায় 5-6 ঘন্টা সময় লেগেছিল। এটি এনে অপেক্ষমান রাখা হয়েছিল এই জাজিরা প্রান্তে নির্ধারিত পিলার 33 এবং 34 নম্বর পিলারের কাছে, এবং আজ সকালে এটি বসানোর প্রক্রিয়া শুরু করেছে। এটি তুলে দেওয়া হয়েছে নির্ধারিত স্প্যানের পিলারের উপর। এখন এটি একেবারে সুতো মিলিয়ে যে বসার বিষয় রয়েছে, আগের স্প্যানের সঙ্গে মিলিয়ে বসার বিষয় রয়েছে, সেই কাজটি চলছে, এবং এই কাজটি হয়তো আরো 2-3 ঘন্টা ধরে চলবে। এখন পর্যন্ত এই ছিল শাতিলা আমার কাছে এখানকার অগ্রগতি। পদ্মা সেতুর অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন জাজিরা প্রান্ত থেকে সহকর্মী ইহসান জুয়েল। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে বিদেশি বিনিয়োগের জন্য সবচেয়ে উদার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই ব্যবসায়ীদের বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ব্রুনাইয়ে 3 দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে গতকাল সকালে ব্রুনাইয়ের সুলতান
হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ব্রুনাই এবং বাংলাদেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক সই হয়। ব্রুনাই সফরের দ্বিতীয় দিনে বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার বিকেলে বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। এতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে FBCCI এর নেতা সহ ব্যবসায়ী প্রতিনিধি ও ব্রুনাই চেম্বার অব কমার্সের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুদেশের ব্যবসায়ী পর্যায়ে পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ সহ 3টি চুক্তি স্বাক্ষর হয়। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল বিনিয়োগের জন্য প্রতিযোগিতায় উঠে এসেছে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উদার বৈদেশিক বিনিয়োগ সুবিধাগুলোর মধ্যে অন্যতম বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। The second largest economy in South Asia and 41st in the world in terms of national GDP, Bangladesh economy is moving on a solid macroeconomic stability, vibrant private sector and increasing trends of trade and investments. তিনি বাংলাদেশের তৈরি পোশাক, জাহাজ শিল্প ও আইটি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে ব্রুনাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। We are the second largest ready-made garments exporter in the world next to China. Bangladesh is emerging rapidly as a major global hub for quality medicine. Shipbuilding has drawn global attention by producing world-class ocean-going vessels. Software is yet another promising industry in Bangladesh. এর আগে সোমবার সকালে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দুদেশের মধ্যে কৃষি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা, জ্বালানি ও সংস্কৃতি খাতে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়। এছাড়া দুদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণের বিষয়ে কূটনৈতিক পত্র বিনিময় হয়। বিএনপিকে আবারও সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে 14 দল নেতারা বলেছেন, সংসদে না এলে রাজনৈতিকভাবে আরও দেউলিয়াতের দিকে এগিয়ে যাবে দলটি। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বক্তারা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা। বিএনপি জামাতের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিদায় করতে না পারলে বাংলাদেশের সুস্থ রাজনীতি, শান্তি কোন অবস্থাতেই ফিরে আসবে না। তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এরা বাংলাদেশে ক্যান্সারের বিষ ফোড়া। যতদিন এই বিষ ফোড়া আমাদের শরীরে থাকবে, ততদিন এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি স্বাভাবিকভাবে চলার ক্ষেত্রে বারবার আঘাত আসবে, বারবার হোঁচট খাবে। যারা মনে করেন বিএনপি জামাত রাজনীতির মঞ্চ থেকে বিদায় হলে গণতন্ত্র দুর্বল হয়, তাদের আমি উত্তরে বলতে চাই, গণতন্ত্র দুর্বল হয় না। গণতন্ত্র দুর্বল থাকে যদি জঙ্গি জামাত বিএনপি রাজনীতির মঞ্চে উঁকি ঝুঁকি মারতে থাকে। সংসদে যোগদান না করার মধ্য দিয়ে যে সামান্যতম যে প্রতিনিধিত্ব তাদের বিরোধী দল হিসেবে রয়েছে, সেটারও অবসান ঘটবে। আরও রাজনৈতিক দেউলিয়াত্বের মধ্যে তারা চলে যাবে। বিএনপির বন্ধুদের বলতে চাই, আপনাদের ডেট লাইন 30 এপ্রিল, 30 তারিখের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে পার্লামেন্টে যাবেন কি যাবেন না। না হলে আপনার সংসদ সদস্য থাকবেন, মনে রাখবেন। যদি সাহস থাকে পার্লামেন্টে যে গলা উঁচু করে কথা বলে, পার্লামেন্টে না আসেন, আপনাদের আমল যাবে, সারাও যাবে। বেগম জিয়াকে মুক্ত করতে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে দেশকে গণতন্ত্রহীন করা হচ্ছে। পরিকল্পিত ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রবিহীন করা হচ্ছে। রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা। গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, আমাদের গণতন্ত্রের মাতা দেশের মুক্ত করবার জন্য আমাদেরকে আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন, দুর্বার আন্দোলন করে তুলতে হবে। সময় সংবাদে আরও থাকছে, ভারতে লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের 5টি
সহ 117টি আসনে ভোট চলছে। গুজরাটে লড়ছেন বিজেপির অমিত শাহ, কেলারায় ভাগ্য নির্ধারণ হবে রাহুলের। স্ত্রী হিসেবে স্বীকৃতি চাওয়ায় লক্ষ্মীপুরে তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতরাতে কমলনগর থানায় তরুণীর স্বামী সালাউদ্দিনকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নিহতের বাবা। আগে আটককৃত 4 জন সালাউদ্দিনের 2 ভাই, স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে সালাউদ্দিন এখনও পলাতক, তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার বিকেলে ওই তরুণীর ওপর আগুন হামলা হয়। 30 ঘন্টা পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গতকাল মারা যান তিনি। শাহিন আক্তার এখানে কমলাপুর থানায় আসলো কালকে। আসার পরে আমার বাগিনাকে ওই জামাইয়ে কেরাসিন ঢালি দিয়ে মৃত্যু করা গেছেন। 4 জন ধর হয়েছে, আমি একজন আসামি ধর হয়নি, একজন আসামি ধরি দু আইন নিয়ে বিচার চাই। 4 জন আসামিকে আমরা ইতিমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর মূল আসামি সালাউদ্দিনকে ধরার জন্য আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সকল ধরনের প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচারের দাবিতে ফেনী সদরের কালীদহ এসসি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুন্না, আপনি যেমনটি বলছিলেন যে মাদ্রাসা ছাত্রী নুসরাতের বিষয়টি, সে আসলে মূলত সে তার গায়ে শরীরে আগুন দেওয়া হয়েছিল 6 তারিখে এবং 10 তারিখেই সে মারা গেছে। এবং সেই থেকে আজ আমরা 23 দিন পার করলাম। প্রতিদিন কোথাও না কোথাও ফেনীর কোথাও না কোথাও প্রতিবাদ, মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ এগুলো চলছেই এবং প্রতিবাদের ঝড় বইতে শুরু করছে এবং একটার পর একটা প্রতিবাদ হচ্ছেই। এবং ফেনীতে যেমন আজকে আমরা এখন এই মুহূর্তে রয়েছি ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের এসসি উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি রয়েছে, এখানকার শিক্ষার্থীরা প্রায় আমার মনে হচ্ছে 2 কিলোমিটার রাস্তার 2 পাশে দাঁড়িয়ে ওনারা মানববন্ধন করছেন এবং তারা দাবি করছেন যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত একটা মানুষও যেন, একটা অপরাধীও যেন বাইরে না থাকে, আইনের আমলে নেওয়া হয় এবং যেই ওসি এই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল তারকেও যেন শাস্তির দেয়া হয়, এমনটা এখানকার মানে এখানকার যারা শিক্ষার্থী আজকে মানববন্ধন করছে তারা বলছে। এবং তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে, মানে খুনিরা এখনো বাইরে কেন ঘুরছে। তো আর এর মধ্যে বিচারে আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে আজকে কিছুক্ষণ পরে আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ সদর দপ্তরের যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটির 2 জন সদস্য এর মধ্যেই সোনাগাজীতে আবার নতুন করে তদন্ত করছেন এবং ওসি এই যে ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর যে চেষ্টা করেছিল সেই বিষয়টি তদন্ত করার জন্য এখানকার স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন বলে আমরা যতটুকু জেনেছি। তো তবে ওখানে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সোনাগাজীতে বক্তব্য নেওয়া শুরু করেছে এবং ওসির যে গাফিলতি ছিল এবং তিনি যে ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল সেই বিষয়টিতে তদন্ত করা হচ্ছে এবং সেটাতে যদি প্রমাণিত হয় ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে আগে তদন্ত কমিটি দলে যারা এসেছিলেন কর্মকর্তা তিনি আমাদেরকে বলেছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাতিলা, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সময় সংবাদের ক্যামেরা স্টোরের কর্মী মোয়াজ্জেম হোসেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কর্তব্যরত চিকিৎসক জানান মাথার পেছনের অংশে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি। স্বজনরা জানান গত রোববার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকার প্রধান সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় মোয়াজ্জেমকে। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে গতকাল বিকেলে মোয়াজ্জেমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই ভোরে তার মৃত্যু হয়। যন্ত্রমানবের কণ্ঠে বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাস বলছি দেশে তৈরি হিউম্যানয়েড রোবট লির কথা। মানুষের মতো হাঁটতে পারে বাংলায় কথা বলতেও। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী তৈরি করেছেন রোবটটি। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। আমি ভালো আছি, তুমি কেমন? নাম তার লি। বাংলা স্বরবর্ণ থেকে হারিয়ে যাওয়া লি ফিরে এসেছে রোবট হয়ে, যে তার 2টি পা দিয়ে মানুষের মতোই হাঁটতে পারে, কথা বলতে পারে বাংলায়। আমি বাংলাদেশকে ভালোবাসি।
জানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস, গাইতে পারে গানও। কোনো কিছু জানতে চাইলে তার উত্তর দেয় সঠিকভাবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লি বাংলাদেশের তৈরি একমাত্র রোবট যেটা হাঁটতে পারে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী রোবটের উদ্ভাবক। অতীতেও এই বিশ্ববিদ্যালয়ে রিভো নামে রোবট তৈরি হলেও সেটা শুধু কথা বলতো। ও বাংলা গান বলতে পারবে, জাতীয় সঙ্গীত সেটাও বলতে পারবে। আর আমরা চেষ্টা করছি যেন একটা মানুষের মতো করে কথা বলতে পারে। বাংলা কনভারসেশনের আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করেছি। সোফিয়াকে আপনার ইংলিশে প্রশ্ন করতে হইতো, আর এই রোবটকে আপনি বাংলায় প্রশ্ন করেন, সে বাংলায় উত্তর দিতে পারবে। আমার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের উপকার করতে চাই। আগামীর পৃথিবী হবে রোবটের। বাসাবাড়ি, অফিস, আদালত সবখানে দখলে নেবে রোবট। লিখে দিয়েও দৈনন্দিন কাজ করানো যাবে অনায়াসে। যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে দিতে পারেন, ট্রাফিক কন্ট্রোলে দিতে পারেন, যেখানে হচ্ছে অনেক কিছুতেই দেওয়া যাবে। বাইরের দেশে যত রোবট আছে যেগুলো বাইপ্যাডাল ওয়াকিং মানে 2 পায়ে হাঁটতে পারে, এমন রোবটে মিলিয়নস অফ ডলার খরচ করে ওরা। তো সেই হিসাবে আমরা এটার জন্য পেয়েছি 10 লাখ টাকা। আইসিটি মন্ত্রণালয়ের ইনোভেশন ফান্ড অনুদান দিয়েছে রোবট তৈরিতে। আরও সহায়তা পেলে এটিকে বিশ্বমানে নিয়ে যাওয়া সম্ভব। আসিমো এখন ওয়ার্ল্ডের অনেক ইন্টেলিজেন্ট একটা রোবট, যেটা কিনা সবচেয়ে স্মুথ ভাবতে পারে। আমাদেরকে যদি ইনাফ ফান, ইনাফ স্পেস দেওয়া হয় এবং আমরা যদি সময় দেই, আমরাও আশা করতেছি যে ভবিষ্যতে আমরা ওই ধরনের রোবট তৈরি করতে পারবো। লির ওজন 30 কেজি। এর তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। প্রধান অতিথি তোমাকে সালাম। জয় বাংলা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ। মিলন মেলায় পরিণত হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। বাহারি পণ্যের পসরা নিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। পাশাপাশি রয়েছে শিশুদের জন্য খেলাধুলার আয়োজন। প্রতিদিন দূর দূরান্ত থেকে মেলায় ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শুরুতে জমে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। বর্ণিল সাজে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। বিকেল হলে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। মেলায় তাঁতের শাড়ি, 3 পিস, গহনা, ইলেকট্রনিক সামগ্রী, শিশুদের খেলনা, মেয়েদের প্রসাধনী সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। মেলায় এসে পণ্য ক্রয়ের সাথে উপভোগ করছেন নানান অনুষ্ঠান। এখানে বাণিজ্য মেলা হওয়াতে আমরা এটা আনন্দ পাচ্ছি, উপভোগ করতে পারছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, অনেক ভালো লাগতেছে। এখানে সারা জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারলাম, এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না। মেলায় বাড়তি আকর্ষণ হিসাবে শিশুদের জন্য রয়েছে অস্থায়ী শিশু পার্ক। পার্কে ওয়াটার বল, ট্রেন, নাগরদোলা, হুন্ডা খেলা সহ বিভিন্ন আয়োজন থাকায় তা উপভোগ করে খুশি শিশুরা। সেখানে আমরা এসে ফুচকা খেয়েছি, নাগরদোলা উঠেছি, খেলনাবাটি দেখেছি, আমার ভাইয়ের জন্য খেলনা নিয়েছি। দর্শনার্থী সমাগম বেশি হয়, কেনা বেচাও বেশ ভালো বলে জানান বিক্রেতারা। যেহেতু এখানে আমরা প্রচারের জন্য আসছি, সেহেতু এখানে ডিসকাউন্ট দিয়ে আমাদের সেল হচ্ছে। এখানে গোল্ড প্লেটের আইটেম আছে, সাংসারিক কুকারিজ, মিনি কুকারিজ আছে 130 পণ্য। কাস্টমার অনেক ভিড় করতেছে, ভিড় জমাচ্ছে, আমাদের সেল খুব ভালো হচ্ছে। দেশীয় পণ্যের প্রসারের পাশাপাশি বিনোদনের অভাব পূরণের জন্য এই মেলার আয়োজন বলে জানান আয়োজক কমিটি। তাঁত শিল্প থেকে শুরু করে বিভিন্ন রকমের পণ্যের বিপুল সমার হয়েছে। ঐতিহ্য থেকে, সৃষ্টি কালচার থেকে হারিয়ে যাওয়া লায়ন সার্কাস এখানে শো করছে, অংশগ্রহণ করছে। এক কথায় সব পরিবারে দেখার মতো আমাদের এই মেলার আয়োজন। মেলায় স্টল রয়েছে 150 শতাধিক। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর মৎস্য ভবন মোড়ে বেপরা বাসের সঙ্গে 3টি প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ, নিহত 2, আহত 2। দুমড়ে মুচড়ে গেছে একটি রিকশাও। জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর 11তম স্প্যান। এখন দৃশ্যমান 1650 মিটার। পরবর্তী স্প্যান বসবে মাওয়ায়। বাংলাদেশে বিনিয়োগের সুবিধা নিতে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুলতানের সঙ্গে বৈঠকে 7টি সমঝোতা স্মারক সই। এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করা বিএনপির উদ্দেশ্য, মন্তব্য 14 দলের। সংসদে যোগ দিয়ে সরকারের সমালোচনা করার আহ্বান। একদলীয় শাসন প্রতিষ্ঠার অভিযোগ বিএনপির। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।